প্রথমেই জানা উচিত টু হ্যাভের ফর্ম হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, আর হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। দে আর ইউজ টু এক্সপ্রেস পজিশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকশনস, মানে দখল, অধিকার বা অভিজ্ঞতা এবং কর্ম প্রকাশ করতে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে ব্যবহার করা হয়। প্রেজেন্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বা সম্মতিসূচক বাক্য বা ইতিবাচক বাক্য। ইতিবাচক বাক্যে হ্যাভ এবং হ্যাজ দখল বা সম্পর্ক প্রকাশ করে। স্ট্রাকচার হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে, আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। আর হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে, আর সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস নাউন। মানে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করা হয় এবং তারপর নাউনকে বসানো হয়। এক্সাম্পল: আমার একটা গাড়ি আছে। গাড়িটি নিজের দখলে বা অধিকারে আছে, মানে এক্সপ্রেস পজিশন। তো এর ইংরেজি হবে আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। এখানে সাবজেক্ট আই, তারপর হ্যাভ বসেছে, তারপর নাউন এ কারকে বসানো হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। তার একটি বই আছে। শি হ্যাজ এ বুক। শি হ্যাজ এ বুক। এই বাক্যে সাবজেক্ট সি, তারপর হ্যাজ বসেছে, তারপর নাউন এ বুককে বসানো হয়েছে। তাদের একটি বাড়ি আছে। দে হ্যাভ এ হাউস। দে হ্যাভ এ হাউস। এখানে সাবজেক্ট দে, তারপর হ্যাভ বসেছে, তারপর নাউন এ হাউসকে বসানো হয়েছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য বা নাবাচক বাক্য। যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু বা ডাজকে ব্যবহার করতে হয় তাহলে নট আগে বসবে। এখন চলুন উদাহরণের সাথে শিখে নেওয়া যাক। স্ট্রাকচার আগেই বলেছি হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে, আর হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। একবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ডু নট বা ডোন্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। আবার সাবজেক্ট প্লাস ডাজ নট বা ডাজন্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। একটা উদাহরণের সাথে এটা শিখে নেওয়া যাক। তার একটি বই নেই। হি ডাজন্ট হ্যাভ এ বুক। হি ডাজন্ট হ্যাভ এ বুক। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ডাজের পরে নট বসলো, তারপর হ্যাভ বসলো, তারপর নাউনকে বসানো হলো। আর একটা উদাহরণ দেখা যাক। আমার একটি গাড়ি নেই। আই ডোন্ট হ্যাভ এ কার। আই ডোন্ট হ্যাভ এ কার। আমাদের একটি বাড়ি নেই। উই ডোন্ট হ্যাভ এ হাউস। উই ডোন্ট হ্যাভ এ হাউস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ নট প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে বসাতে হয়, বা সাবজেক্ট প্লাস হ্যাজ নট প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে বসানো হয়। মানে সাবজেক্ট অনুসারে হ্যাভ নট বা হ্যাজ নটকে ব্যবহার করা হয় এবং তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হয়। তারা আসেনি। দে হ্যাভ নট অ্যারাইভড। দে হ্যাভ নট অ্যারাইভড। এখানে দিয়ে হলো সাবজেক্ট, তারপর হ্যাভকে বসানো হলো, তারপর নট বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম অ্যারাইভডকে বসানো হলো। আশা করি এবার বোঝা গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এখনো খাইনি। I have not eaten yet. I have not eaten yet. সে আমাকে কল করেনি। He has not called me. He has not called me. আশা করি এটা আপনার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক বাক্য। যদি ডু বা ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বসবে। যেমন তোমার কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? ডু ইউ হ্যাভ এ পেন? এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। আর একটা উদাহরণ দেখা যাক। তার কি একটি পোষা প্রাণী আছে? ডাজ শি হ্যাভ এ পেট? ডাজ শি হ্যাভ এ পেট? এখানে সেন্টেন্স স্ট্রাকচার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। তাদের কি একটি পরিকল্পনা আছে? ডু দে হ্যাভ এ প্ল্যান? ডু দে হ্যাভ এ প্ল্যান? তাহলে আমরা শিখলাম যদি ডু বা ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বসবে। এবার যদি প্রশ্নটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে কিভাবে হবে? তুমি কি তোমার কাজ শেষ করেছো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক?
এখানে সেন্টেন্স স্ট্রাকচার হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি বাজারে গেছে? হ্যাজ শি গন টু দ্য মার্কেট? হ্যাজ শি গন টু দ্য মার্কেট? এখানে সেন্টেন্স স্ট্রাকচার হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। তারা কি প্রকল্প শুরু করেছে? হ্যাভ দে স্টার্টেড দ্য প্রজেক্ট? হ্যাভ দে স্টার্টেড দ্য প্রজেক্ট? আশা করি এটাও আমি আপনাকে বোঝাতে পেরেছি। এবার শিখব হ্যাডের ব্যবহার। হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, আর এটাও আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন আই, ইউ, হি, সি, ইট, উই, দে ইত্যাদি। পাস্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। আমার একটি স্বপ্ন ছিল। আই হ্যাড এ ড্রিম। আই হ্যাড এ ড্রিম। এখানে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন, মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাড বসবে এবং তারপর নাউনকে বসাতে হবে। তার একটি কুকুর ছিল। হি হ্যাড এ ডগ। হি হ্যাড এ ডগ। আমাদের একটি বৈঠক ছিল। উই হ্যাড এ মিটিং। উই হ্যাড এ মিটিং। এখানেও প্রথমে সাবজেক্ট বসলো, তারপর হ্যাড বসলো, তারপর আমরা নাউনকে বসালাম। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স। নেতিবাচক বাক্যে হ্যাডের পরে নটকে যোগ করা হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে ব্যবহার করলে ডিডের পরে নটকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ প্লাস নাউন, যেমন আমার সময় ছিল না। আই ডিড নট হ্যাভ টাইম। আই ডিড নট হ্যাভ টাইম। এখানে প্রথমে সাবজেক্টকে বসানো হলো, তারপর ডিড বসলো, তারপর নটকে বসানো হলো এবং তারপর হ্যাভ বসলো এবং শেষে নাউনকে বসানো হলো। আর একটা উদাহরণ দেখা যাক। তার টাকা ছিল না। শি ডিড নট হ্যাভ মানি। শি ডিড নট হ্যাভ মানি। তাদের একটি সুযোগ ছিল না। দে ডিড নট হ্যাভ এ চান্স। দে ডিড নট হ্যাভ এ চান্স। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে ব্যবহার করলে সাবজেক্টের পরে হ্যাভকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন, মানে প্রথমে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে এবং তারপরে হ্যাভকে বসাতে হবে এবং শেষে নাউনকে বসাতে হবে। যেমন, তোমার কি একটি ভালো দিন ছিল? ডিড ইউ হ্যাভ এ গুড ডে? ডিড ইউ হ্যাভ এ গুড ডে? তার কি একটি সমস্যা ছিল? ডিড হি হ্যাভ এ প্রবলেম? ডিড হি হ্যাভ এ প্রবলেম? তাদের কি একটি সুযোগ ছিল? ডিড দে হ্যাভ এ অপরচুনিটি? ডিড দে হ্যাভ এ অপরচুনিটি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে, মানে প্রথমে সাবজেক্ট বসবে এবং সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। যেমন, আমি সেই সিনেমাটি দেখেছি। আই হ্যাভ সিন দ্যাট মুভি। আই হ্যাভ সিন দ্যাট মুভি। এখানে আই হলো সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভকে বসানো হলো, কারণ আয়ের সাথে হ্যাভকে ব্যবহার করা হয়। তারপর ভার্বের থার্ড ফর্ম সিনকে বসানো হলো এবং তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো। সে তার বাড়ির কাজ শেষ করেছে। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা ফ্রান্সে ভ্রমণ করেছি। উই হ্যাভ ট্রাভেল টু ফ্রান্স। উই হ্যাভ ট্রাভেল টু ফ্রান্স। হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে নাউন এবং প্রোনাউনের সাথে ব্যবহার করা হয়। যেমন, আই হ্যাভ মানে আমার আছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটা ল্যাপটপ আছে। ইউ হ্যাভ মানে তোমার আছে বা আপনার আছে। যেমন, ইউ হ্যাভ এ নাইস স্মাইল। তোমার হাসিটা সুন্দর। হি হ্যাজ মানে তার আছে। হি হ্যাজ এ বাইসাইকেল। তার একটা সাইকেল আছে। শি হ্যাজ মানে তার আছে, তবে শিকে বাক্যে ফিমেল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, শি হ্যাজ লং হেয়ার। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। ইট হ্যাজ এটির আছে বা ওটির আছে। ইট হ্যাজ এ টেল। ইট হ্যাজ এ টেল, এর একটি লেজ আছে। উই হ্যাভ মানে আমাদের আছে। উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান আছে। দে হ্যাভ মানে তাদের আছে। দে হ্যাভ এ নিউ কার, তাদের একটা নতুন গাড়ি আছে। এখানে আমরা প্রোনাউন আই, ইউ, হি, সি, ইট, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে আমরা হ্যাভ হ্যাজকে ব্যবহার করলাম। এবার দেখা যাক নাউনের সাথে কিভাবে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয়। যেমন,
বিড়ালের একটি খেলনা আছে। দ্য ক্যাট হ্যাজ এ টয়। দ্য ক্যাট হ্যাজ এ টয়। শিশুদের একটি খেলা আছে। দ্য চিলড্রেন হ্যাভ এ গেম। দ্য চিলড্রেন হ্যাভ এ গেম। এখানে দ্য ক্যাট, দ্য চিলড্রেন হলো নাউন। তাহলে আমরা দেখলাম কিভাবে নাউনের সাথে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয়। এক্সপ্রেসিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা প্রকাশ করা। যেমন আমি লন্ডন গিয়েছি। আই হ্যাভ বিন টু লন্ডন। আই হ্যাভ বিন টু লন্ডন। সে সেই সিনেমাটি দেখেছে। শি হ্যাজ সিন দ্যাট মুভি। শি হ্যাজ সিন দ্যাট মুভি। এই উদাহরণগুলিতে একটা অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এক্সপ্রেসিং অব্লিগেশন অর নেসেসিটিস, বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করা। এই ক্ষেত্রে আমরা হ্যাভ ডু বা হ্যাড ডুকে ব্যবহার করতে পারি। যেমন আমাকে এখন যেতে হবে, এটা একটা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা। আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও। এখানে হ্যাভ ডুকে ব্যবহার করা হলো। তাকে তার বাড়ির কাজ শেষ করতে হয়েছিল। হি হ্যাড টু ফিনিশ হিজ হোমওয়ার্ক। হি হ্যাড টু ফিনিশ হিজ হোমওয়ার্ক। এখানে আমরা হ্যাড টুকে ব্যবহার করলাম কারণ এটা পাস্ট টেন্স। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।